Python. Either you have experience on any other programming language or not, খালি তো একটি ট্রেনিং প্ল্যাটফর্ম। তো এর আগেও আমি একটা পাইথনের কোর্স কমপ্লিট করেছিলাম। তো কোর্সটার নাম আমি কখনো পাইথন বেসিক টু এই ধরনের নাম দিতে চাই না। আমি রোড টু বি এ পাইথনিস্ট অথবা লার্ন টু ওয়ার্ক ইন পাইওয়ে এই ধরনের নামে আমি এক্সপ্রেস করি। আমার পাইথনের যে ইন্টারেস্ট আছে, একটা কোর্স তো সবাই করতো, থিওরি অফ কম্পাইলার ডিজাইন। কে কে এটা কমপ্লিট করছো? স্যার আমি এটা করতেছি, রানিং তো কম্পাইলার ডিজাইন। তুমি কোন সেমিস্টারে আছো মনির হোসেন? আমি 6 সেমিস্টার রানিং। তো কম্পাইলার ডিজাইনে একটা টার্ম আছে, কনটেক্সট ফ্রি গ্রামার। তো এই কোর্সটা নিচ্ছিলেন আমাদের শাবাব স্যার, উনি বর্তমানে কানাডায় আছেন। তো উনি বলছিলেন যে বর্তমানে হচ্ছে পাইথন এরকম একটা ল্যাঙ্গুয়েজ যেখানে কনটেক্সট ফ্রি গ্রামার এবং কম্পাইলার ডিজাইনের সবচেয়ে আধুনিক প্রয়োগ ঘটানো হয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। তো আমি তখন ওই জিনিসটা পরের দিনই দেখতে গেলাম এবং উইদিন 1 উইক আমার পাইথন ব্যাপারটা আয়ত্তে হয়েছে গেল। পরবর্তীতে জিনিসটা নিয়ে এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে কি হবে জানি না, তবে যতদিন সম্ভব থাকতে চাই। বাট এর মানে এই না যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিকেই এডিক্টেড বা অবসেসিভ হয়ে থাকতে হয়। ক্যারিয়ারের সামনে হয়তো বা তোমাদের আরো দুই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্ট করতে হতে পারে, বাট ইফ ইউ লার্ন a single programming language well, you will learn other fast. তো আমাদেরকে ইউনিভার্সিটি বলো কলেজ বলো, প্রত্যেকটা ক্লাসে স্যাররা কি বলেন যে যে সি প্রোগ্রামিং জানে সে বাদ বাকি ল্যাঙ্গুয়েজ নাকি 2-3 দিনের ভিতরে শিখে ফেলতে পারে। 2-3 দিনে না হলেও মোটামুটি 1 থেকে 2 সপ্তাহের ভিতরে তুমি একদম মানে ফুললি স্ট্রাকচারাল ওয়েতে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্ট করে ফেলতে পারবা। সবচেয়ে দ্রুত শেখার অনেক উদাহরণ আছে। প্রফেশনালি একটা উদাহরণ দিচ্ছি, ফেসবুকের মূল ডেভেলপার তো হচ্ছে মার্ক জাকারবার্গ। আর মার্ক জাকারবার্গ যখন ফেসবুক ডিপ্লয় করা শুরু করে তখন তার দুইজন রুমমেট ছিল, তার মধ্যে একজন হচ্ছে ডাস্টিন মস্কোউইজ। সে একদিনের ভিতরে সে সি প্লাস প্লাস জানতো, সে একদিনের ভিতরে ওই পিএইচপি ল্যাঙ্গুয়েজে সুইচ করে আসে, তারপর সে ফেসবুকের সব প্রোগ্রামার হয়। এরকম অনেক উদাহরণ আছে। তো মূল কথা হচ্ছে তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে জানতে হবে, তার সাথে সাথে তোমার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লজিক বা ডাটা স্ট্রাকচার গুলা কিরকম হয় ওই পার্থক্য গুলা জানলে আই থিঙ্ক ইউ আর রেডি টু গো ইন এনিওয়্যার। Okay, now what is a program and what is the programming language? তোমরা বাংলায় একটা বই আছে চমক হাসানের, ঝংকার মাহবুবের, প্রোগ্রামিং এর হাবলুদের জন্য প্রোগ্রামিং, বইটা কি কেউ পড়ছো? স্যার ওনার ভিডিও অনেকগুলোই দেখাচ্ছে, কোর্স কমপ্লিট করছে। বইটা কেউ পড়ছো কিনা?
না তো হ্যাঁ, শোনা হয়নি। উনি এমনিতে খুব অসাম লেভেলের একজন মানুষ, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। তো বাংলাদেশে এই কম্পিউটার সায়েন্স লেভেলে যতজন প্রফেশনাল আছে, যে কয়েকজন অসাম পিপল আছেন, সমস্ত ঝংকার মাহবুব, ওনারা তাদের মধ্যে একজন। তো ঝংকার মাহবুবের ওই বইটা যখন কিনি, ওই বইটা পড়ে বুঝলাম যে না আসলে আহ, একটা প্রোগ্রামিং শেখার মতো একটা বোরিং জিনিস এত ইন্টারেস্টিং হতে পারে, একজনের পার্সপেক্টিভ কতটা ফানি হতে পারে এটা শিক্ষার জন্য, এটা আসলে বইটা না পড়লে বোঝা যাবে না। ইউ ক্যান স্টাডি ইট, এটা অনলাইনেও আছে। তো উনি যেভাবে ওই বইতে ব্যাখ্যা করছেন, আমি সেই ব্যাখ্যাটা হুবহু না হলেও আমি ওইটাই দেওয়ার চেষ্টা করি। প্রোগ্রাম আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুটার মধ্যে পার্থক্য আছে। আহ, কেউ কি একটু ধারণা দিতে পারবা প্রোগ্রাম কি আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? আহ, প্রোগ্রাম এটা নিজের মতো করে। সোর্স কোড, আই থিঙ্ক প্রোগ্রাম একটা সোর্স কোড, এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে গেলে যেটা ওই সোর্স কোড আর যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে ডিজাইন করার জন্য। আসলে এটা তোমারও দোষ না, এতদিন পড়াশোনার পরে আর সহজ ভাবে কেউ চিন্তা করতে চায় না। তো আমরা পরীক্ষার আগের রাতে কিন্তু যা করে যাই, পরীক্ষার দিন স্যাররা যখন ইজি প্রশ্ন দিয়া দেয় তখন কিন্তু আমাদের ফ্রাস্ট্রেশন লেভেল বেড়ে যায়, আর কি শিক্ষা আসলাম, এত কঠিন কঠিন জিনিস, ইকুয়াল টু এমসি স্কোয়ার, আর পরীক্ষার হলে দিয়া দিচ্ছে এই একটা সংজ্ঞা, এটা কিছু হইলো? এরকম আর কি। প্রোগ্রাম শব্দের অর্থ হচ্ছে একটা ঘটনা, একটা কমপ্লিটেড ঘটনা, ওটাকে প্রোগ্রাম বলে। লাইক এন ইভেন্ট, তোমার দৈনন্দিন জীবনে ইভেন্ট, তুমি আমরা এখন যে একটা কাজ করতেছি এটা যখন শেষ হয়ে যাবে, এটা একটা ইভেন্ট বা এটা একটা প্রোগ্রাম বলা যায়। যে এখন কি প্রোগ্রাম হচ্ছে, যে ক্যাপিটেক থেকে নর্দার্ন ইউনিভার্সিটিতে পাইথন বেসিক বা ফার্স্টের একটা কোর্স পরিচালনা হচ্ছে, এটার কোর্স মবিনুল ইসলাম। এইটা একটা প্রোগ্রাম, সিম্পল একটা জিনিস। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওই প্রোগ্রামটাকে যখন কম্পিউটারের সাথে তুমি কথা বলে এক্সিকিউট করতে যাবে, এটা হতে পারে সি, হতে পারে সি প্লাস প্লাস, হতে পারে অ্যাসেম্বলি, এনিথিং, এটাই হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। as simple as that, and believe me, after this course you will think as simple as possible, because Python is all about simple is better than complex in code. পাইথনের কোটেশনটাই বা মতোই হচ্ছে সিম্পল ইজ বেটার দেন কমপ্লেক্স। কি জন্য এত বড় বড় ক্লাস বেস প্রবলেম সলভ করা লাগবে, এত কঠিন কিছু করা লাগবে কেন ভাই? তো সহজে চিন্তা করা যায় তো। দ্যাটস ওয়াই সিএসসি, নন সিএসসি, এনি কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ডের লোকের কাছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটা সহজ করে তুলেছে এই পাইথন। স্যার আমাদের পাইথনের সব থেকে বড় সুবিধা হচ্ছে আমরা কোড যতটুকু করি ততটুকুই আউটপুট চাই, কিন্তু সি সি প্লাস প্লাস অন্য ল্যাঙ্গুয়েজ যখন করি তখন ওটার আউটপুট আসে না। পাইথনে হচ্ছে তুমি যতটুকু লিখবা আউটপুট থাকবে না, পসিবল। যেমন কি তুমি ক্যালকুলেশনের কথা চিন্তা করো, তুমি একটা সংখ্যার এক্সপোনেন্ট বের করবা, এক্সপোনেন্ট মানে হচ্ছে পাওয়ার, যেমন 2 এর পাওয়ারে আরেকটা 2 দিলে কত, 2 টু দি পাওয়ার 2, মানে হচ্ছে 2 স্কয়ার ইকুয়াল টু 4। এটার জন্য সি তে লিখতে হবে কমপক্ষে একটা ফাংশন, আর পাইথনে একটা লাইন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। স্যার সিতে তো লাইব্রেরি অ্যাড না করে কোনো কিছু রান করে দেন। হ্যাঁ, পাইথনেও দুই ভাবেই করতে পারবো, বাট পাইথনে লাইব্রেরি অ্যাড না করেই এটা করা সম্ভব। উইল স্যার গেট আমি ব্যাক ইন একটা দ্যাট। কথা বলতাম আর কি। হ্যাঁ বলো। স্যার আমি সারা জীবনে প্রোগ্রাম ভয় করে আসছি, প্রোগ্রাম নিয়ে আমি কোনোদিন হাতও দেইনি। তাই সি প্রোগ্রাম বা সি প্লাস প্রোগ্রাম যদি না জানি তাহলে কি আমার পাইথন
মানে পাইথন করতে পারবো কিনা। দ্যাট ইজ এ কোশ্চেন আই ওয়াজ এক্সপেক্টিং। দেখো, পাইথন হচ্ছে একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, এই যে দেখো এখানে তিনটা বেসিক প্রোগ্রামিং এর ধাপ আছে। প্রথম ধাপ কি, মেশিন ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ক উইথ ডিরেক্টলি বাইনারি কোড, যেটা আমাদের মাইক্রোপ্রসেসর বা একদম হার্ডওয়্যার লেভেলে কাজ করে থাকে। ওই প্রোগ্রামে কোনো কিছু লিখতে হলে তোমাকে বাইনারি কোড দিয়ে লিখতে হবে। তারপরে 2 হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ক উইথ ফিক্সড ইনস্ট্রাকশন অফ মাইক্রোপ্রসেসর। ওই যে আমরা মাইক্রোপ্রসেসর কোর্সটা তো করে আসছি, ওইখানে কিছু ইনস্ট্রাকশন ছিল না, অ্যাড, ডিভ, তারপরে হচ্ছে সাব, এরকম ফিক্সড ইনস্ট্রাকশনের মাধ্যমে আমাদের প্রত্যেকটা লাইনের ইনস্ট্রাকশন শেষ করে ওইটাকে ইন্টারপ্রেট করে করে পরের লাইনে আসতে হতো। তো এইটা আসলে ক্যারিয়ার গড়ার ল্যাঙ্গুয়েজ না। এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে বিলুপ্ত হতে যাচ্ছে, কারণ ওই ল্যাঙ্গুয়েজের কাজগুলা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে নিয়ে আসা হয়েছে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে ফেলে। তো তার মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, ওয়ার্কস ইন হিউম্যান কোডেড ল্যাঙ্গুয়েজ, আসসালামু আলাইকুম। প্রসেস ইন মেশিন ল্যাঙ্গুয়েজ ফ্রম হ্যাঁ, স্যার। মাইক্রোপ্রসেসর এন্ড রিটার্ন রেজাল্ট ইন হিউম্যান ইন্টারফেস। সে মানুষের রেকর্ড হবে, সমস্যা নাই, বাট আগে কাউকে ভাবে জানতে চাই না। প্রসেস করা হচ্ছে কিছু মেশিন ল্যাঙ্গুয়েজে। রেকর্ড হবে, সমস্যা নেই, বাট আগে এইভাবে আর কি ডিরেক্টলি বলতে চাই না, ফলাফল ক্লাসে কম আসবে তো এই জন্য বলি না। তারপরে সেটাকে আবার কি করে রেকর্ড হবে প্রসেস সবই। করা শেষে হিউম্যান ইন্টারফেসে রেজাল্ট না রিটার্ন। না, এই যে আজকে জাস্ট আর কি বোঝাচ্ছে সব বিষয়গুলো আর কি, introduction class। সমস্যা নেই, কারেন্ট আসলে আবার জয়েন কর। বলার কোনো দরকার নাই। এই যে এখানে উইকিপিডিয়া 1 ঘন্টা 1 ঘন্টা। পড়তে চাইলে যাই একটু পড়তে পারো। হ্যাঁ, রবি আর মঙ্গল। হ্যাঁ, এইবারে তোমার প্রশ্নের উত্তরটা হ্যাঁ, 9টা হচ্ছে থেকে 10টা। পাইথন যদি আগে সি সি প্লাস প্লাস শিখে না আসো, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু তোমাকে যেটা করতে হবে যে পাইথনে একটু ফোকাস দিলে তুমি সি সি প্লাস প্লাস এর থেকে বেটার রেজাল্ট পেতে পারো, এবং সেটা মনে করে একটু জাস্ট সময় দিতে হবে। পাইথন আমি তুমি যেভাবে কথা বলতেছি, জাস্ট লাইক দ্যাট, এই সেম জিনিসটাই কোডে লিখতে পারবা, কিন্তু একটু লজিক খাটাইতে হবে। যে আমি তোমাকে এখন কি বললাম, লার্ন পাইথন, এটা তুমি প্রিন্টেও লিখতে পারো অথবা ফাংশনেও লিখতে পারো। ফাংশন সাজাবা কখন, যখন তুমি স্ট্রাকচারাল ওয়েতে খুব ভালো পারবা। এখন আসি পাইথনের ধরনটা কি, মানে সি হচ্ছে কি, অনেকে বলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অনেকে বলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। উইকিপিডিয়াতে দুইটাই বলা আছে, কিন্তু পাইথন হচ্ছে একদম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা কোনো লো আর মিড লেভেল নাই। কি জন্য? এটা ইন্টারপ্রিটেড, এটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক সি। সি কে যেরকম তুমি একদম মানে পানির মতো যে কোনো পাতিলে রাখতে পারবা, ওই পাতিলের আকার ধারণ করবে। দ্যাট মিনস তুমি যে কোনো টপিকে সি কে ব্যবহার করতে পারবা, লাইক মেশিন লার্নিং, গেম ডেভেলপমেন্ট, অপারেটিং সিস্টেম, ওয়েব ডেভেলপমেন্ট, সবকিছু। কিন্তু সবাই কি একটু বেশি প্যারা নিতে চায়? রিসার্চ আছে যে পাইথন ডেভেলপাররা সি সি প্লাস প্লাস, জাভা বা পিএইচপি ডেভেলপারদের থেকে একটু বেশি লাইফ লিড করতে পারে। কি জন্য? এই যে লেস কোড, বর্তমানে প্রোগ্রামিং এর জগতে একটা ট্রেন্ড আছে, বর্তমানে ট্রেন্ড হচ্ছে লেস, LESS, লেস কোড। কোড কম লিখো, আউটপুট বেশি পাবে। এই প্রথাটা শুরুই হয়েছে পাইথনের মাধ্যমে। তো অনেকে
মানে পাইথনের ফাউন্ডার হচ্ছেন নেদারল্যান্ডের সায়েন্টিস্ট গুইডো ভ্যান রোসাম। উনি যখন 1991 সালে 90-এর দিকে উনি এবিসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে টার্মিনাল নিয়ে ওই কম্পাইলার ডিজাইন করতেছিলেন। ওনার সাথে আরো 2-3 জন লোক ছিলেন। তো ওই টার্মিনাল প্রজেক্টটার আসার মুখ দেখে নাই, বের হয়ে আসলো কি একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওইটার কি নাম দেওয়া যায় সেটা চিন্তা করতে করতে লাইক স্টিভ জবসের অ্যাপলের মতো একটা নাম তো বের করতে হবে। উনি হচ্ছেন ওই একজন কমেডিয়ান সার্কাসম্যান ছিলেন, মন্টি পাইথন। ওনার নাম অনুসারে ওই নাম দিয়ে দিলেন পাইথন। কিন্তু বর্তমানে হচ্ছে ওই যত বই পুস্তক দেখবা, ইভেন আমার কাছেও হয়তো বা কিছু বই টই আছে, প্রত্যেকটা বইতে একদম এই যে এখানে হচ্ছে সাপের মতো পেঁচানো আছে। আরেকটা বই আছে ওইটাতে একদম পুরাপুরি সাপই আঁকা, মানে পাইথন মিনস একটা অজগর সাপ দিয়ে দিলাম। তো আসল ব্যাপারটা দেখা, ইভেন আমি একজনের সাথে কথা বলতে গেছি, উনি একদম মানে ওনার ধারণাই ছিল যে পাইথন ওই অজগর সাপটাই, যার ভিতরে অনেক লাইব্রেরি আছে, সে অজগর সাপের মতো কোনো কিছুকে ভাঙা চুরা তছনছ করে ফেলতে পারে, আবার খুব সুন্দর করে বিল করতে পারে। ওইটা শুনে আমি অবাক হয়ে গেছিলাম। তো যেহেতু এই পাইথন সাপ নয়, তার মানে তোমাদের এটাকে ভয় পাওয়ার খুব একটা কারণ আমি মনে করি না। It supports multiple programming paradigms such as procedural language বা structural language, functional language এবং object oriented বা প্রোগ্রামিং। জাহিদ হাসান ভাই, আপনার মাইক্রোফোনটা মিউট করে রাখবেন, নয়েজ আছে। Okay. আমরা জানি যে প্রোগ্রামিং এর আমাদের কোর্সে তো আছে এসকিউএল, OOP1, OOP2। স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কি শিখি? সিতে ওই প্রসিডিউর অনুযায়ী স্ট্রাকচারে কিভাবে প্রোগ্রাম লেখে, আর শেষের দিকে এসে আমরা ফাংশনাল প্রোগ্রামিংটা পাই, বা ফাংশন ওয়াইজ কিভাবে প্রোগ্রাম লেখে। আর যে ফাংশন ব্যাপারগুলো খুব ভালো অ্যাডাপ্ট করতে পারে তার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ইজি হয়। পাইথনে লাইক সি প্লাস প্লাস এটাতে সবকিছু সাপোর্ট করে। তুমি লাইক স্ট্রাকচার সি এর মতো স্ট্রাকচারেও প্রোগ্রাম লিখে আউটপুট বের করতে পারবা, ফাংশনেও লিখে আউটপুট বের করতে পারবা, এবং ইউ ক্যান ইউজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। পাইথনের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে পাইথন 2 আর একটা হচ্ছে পাইথন 3। বর্তমানে লেটেস্ট ভার্সনটা হচ্ছে পাইথন 3.9.2। পাইথন 2 ভার্সনটা প্রোগ্রামারদের জন্য এত বেশি ফ্রেন্ডলি ছিল, ওই ভার্সনটাতে একটা যে কেউ যে কোনো ভাবে প্রবলেম সলভ বা নিজের প্রজেক্ট করতে পারত। এটা করার ফলে সুবিধা হওয়ার পাশাপাশি কিছু অসুবিধা তৈরি হয়। একজনের কোড আরেকজন প্রপারলি রিড করতে পারতো না। তারপরে দেখা গেছে যে লাইব্রেরি যেই কোডগুলা বা লাইব্রেরি মেথডগুলা ওইগুলোর সাথে ক্ল্যাশ হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো সলভ করার জন্য পাইথন 3 তে এরকম কিছু ট্রিক উপায় দেওয়া হলো, যার কারণে একজনের কোড বিশ্বের যে কোনো প্রোগ্রামার রিড করতে পারে। যে কোনো প্রোগ্রামারের কোড যে কোনো প্রোগ্রামার রিড করতে পারে। লাইক কিছু রুল সেট করে দেওয়া হলো, যেমন মেথড বা লাইব্রেরির নামে কোনো ফাইল তুমি তৈরি করতে পারবা না। এইরকম কিছু রুলের জন্য দেখা গেছে যে হ্যাঁ, এখন পাইথন প্রোগ্রামিংটা এখন একটা সার্বজনীন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। যে লাইক আমি গতকালকে পর্যন্ত খুব ভালো একটা মেশিন লার্নিং প্রোগ্রামারের প্রজেক্ট করতেছিলাম। এটা পসিবল হয়েছে সে পাইথন 3 তে কোড করার কারণে।
স্যার একটা কোশ্চেন করতাম। হ্যাঁ বলো। আমরা তো থিওরিতে আছি, তাই থিওরি টাইপ একটা কোশ্চেন করতেছি। হচ্ছে যে আমি পাইথনও তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হুম। পাইথন যদি এতই ভালো হয়, তারপরও মানে পাইথন উঠতে এত দেরি করলো কেন? আর পাইথনের থেকে কিন্তু জাভা আরো 5 বছর পরে আসছে আর কি, কিন্তু হ্যাঁ। পাইথন আগাইতে পারেনি এইভাবে, বা নাকি আমরা জানি না এই না ব্যাপারে? না না, তোমার কথাটাও ঠিক আছে। হ্যাঁ, এটার একটা কারণ ছিল শুরুর দিকে। পাইথনকে বলা হয় যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে একটু স্লো। কি জন্য একটু স্লো? এটা লাইব্রেরি সাপোর্ট অনেক বেশি। আর এটা শুরুর দিকে হচ্ছে যে আহ, খুব বেশি রিডেবল বা এরকম ইজিনেসের কারণে অনেক প্রোগ্রামার এটাকে অ্যাডাপ্ট করতে চায় নাই। তারপরে হচ্ছে এই যে লাইব্রেরি সাপোর্ট যেটা আজকে আমরা পাচ্ছি, পাইথন যখন আমি একটু করে পাইথন ইনস্টল দিব, তো তখন দেখবা যে কি পরিমাণ লাইব্রেরি পাইথনের সাথে দেওয়া আছে। শুরুর দিকে পাইথনটা এত বর্তমানের মতো অ্যাভেলেবল বা 2 ভার্সন থেকে পাইথনটা যেরকম অ্যাভেলেবল ছিল, 1 ভার্সনের পাইথন গুলা এতটা রিডেবল বা এতটা ইজি ছিল না। পাইথন 3 এর সাথে কিছুটা কাজ করতে, সেই সেই কাজ করার পরে পাইথন আসছে। তারপরে পাইথন জাভার সাথে কিছু কাজ কাজ করছে, তারপরে ওইখান থেকে জাইথন আসছে। আর মূল পাইথনে ওই পাইথন আর জাইথন থেকে মিলাইয়া কিছু কিছু করে দিয়ে দিয়ে ওই মূল পাইথনটাকে বারবার আপডেট করা হয়েছে। ওইটা করতে করতে মেইন যে পাইথন, ওইটার যে কিছু মেইন ফ্রেমওয়ার্ক আছে, ওইগুলো আস্তে আস্তে দেখা গেছে মার্কেটে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা খুব বেশি জনপ্রিয় হয়ে গেছে, কারণ ওইগুলা ফাস্ট। সবাই কি চায়? ফাস্ট। তখন মেশিনে হার্ডওয়্যার ক্যাপাবিলিটি থাকতো কম। লাইক যদি 2005 সালের আগের কথা চিন্তা করি, তখন আহ, কেউ কারোর কাছে কোরাই 3 ছিল না, তখন সবার কাছে পেন্টিয়াম 4। পেন্টিয়াম 4ও অনেকের কাছে স্বপ্ন। 2002-3 সালে তো পেন্টিয়াম 2, পেন্টিয়াম 3 এগুলারই অনেক দাম। 1 গিগাহার্জের প্রসেসর, 500 মেগাহার্জের প্রসেসর, এইগুলাই অ্যাভেলেবল প্রচুর। ওইগুলাতে সি এর মতো ল্যাঙ্গুয়েজ দিয়ে ওরাকল বা C++ ল্যাঙ্গুয়েজ দিয়ে ওরাকল বা এসকিউএল এর সাথে যেই অ্যাপ্লিকেশন গুলা তৈরি করতে হইতো, ওইগুলাই এত পরিমাণ সময় নিত। তাইলে চিন্তা করে দেখো যে পাইথন তো আরো বেশি সময় নেওয়ার কথা। তো যেহেতু হার্ডওয়্যার কনজিউম করতো, তো সেই কারণে এতটা ডেভেলপারদের কাছে ফ্রেন্ডলি ছিল না। তারপরে যখন দেখা গেল যে আস্তে আস্তে যুগ পরিবর্তন হচ্ছে, এখন সামনে কি আসতেছে, হার্ডওয়্যারের ক্যাপাবিলিটি বেড়ে যাচ্ছে। ক্যাপাবিলিটি বেড়ে যাওয়ার সাথে সাথে এরকম কিছু টেকনিক অ্যাড হচ্ছে, যেগুলোর জন্য কি বলে, এরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার যাতে লজিক লেখা যাবে খুব দ্রুত, ইজিলি। আর সেখানে ডাটাবেস ডাটাবেস না, মানে ডাটা নির্ভর কাজ করা যাবে বেশি। তখন একটু একটু করে পাইথনের জনপ্রিয়তা, খুব বেশি দিন না, 2005 সালের পর থেকে বাংলাদেশে, সারা বিশ্বে পাইথনের জনপ্রিয়তা বাড়ে। আর বাংলাদেশে 2008-এর পর থেকে একটু একটু করে কমিউনিটি বিল্ড আপ হওয়া শুরু করে। তুমি মার্কেটে দেখো, সবচেয়ে বেশি এখনো পর্যন্ত সবচেয়ে বেশি কাজ হয় কিসে? ওয়েব ডেভেলপমেন্টে। আর ওয়েব ডেভেলপমেন্টে 85% প্রজেক্ট ডিপ্লয় হয় পিএইচপি তে। আর পিএইচপির মধ্যে 45% প্রজেক্ট ডিপ্লয় হয় ওয়ার্ডপ্রেসে, 35% প্রজেক্ট ডিপ্লয় হয় লারাভেলে। লারাভেলেরও কিন্তু এই পর্যন্ত আসতে অনেক সময় নিচ্ছে। লারাভেল পাইথনের যেই ওয়েব ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো, সেটার পরে আসছে, কিন্তু সে প্রতিষ্ঠিত হয়ে গেছে আরো আগে। এই জন্য ওই যে পিএইচপির মতো অ্যাভেলেবল, কিন্তু বর্তমানে জ্যাঙ্গো পিএইচপির লারাভেল থেকে ফাস্ট হয়ে গেছে অনেক দিক দিয়ে।
এবং কিছু কিছু দিক দিয়ে তো অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে আগায় গেছে। কিসের উপরে? এই যে ডাটা নির্ভর কাজের উপরে। এই ডাটা মডেল, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যে প্রজেক্ট গুলা হচ্ছে, এখানে সবাই ফার্স্ট চয়েস কি জন্য পাইথন রাখে? হয়তোবা আশা করছি তোমরা এই কোর্সটা চলাকালীন সময়ে নিজেরাই বুঝতে পারবে। তারপরে আমি কিছু হিন্ট দেই যে তুমি কি সি এর মতো করে একটা ছোট্ট প্রবলেমের সলিউশনের জন্য 50 থেকে 100 লাইনের কোড লিখবা, নাকি 10 থেকে 15-20 লাইনের ভিতরে ওটা শেষ করে ফেলতে চাইবা? চয়েস ইজ ইয়োর। কারণ এখন তোমার হার্ডওয়্যার ক্যাপাবিলিটি নিয়ে চিন্তা করতে হচ্ছে না। আহ, এই মুহূর্তে কেউ কোরাই 3 এর নিচে কোনো প্রসেসর কি ইউজ করতেছো ল্যাপটপে? থাকলে একটু বলো। নাই মনে হয় তো। হ্যাঁ, নাই মনে হয় তো স্যার। এক্স্যাক্টলি। দ্যাটস হোয়াই পাইথন এবং পাইথনের উপরে বেস করে আরো হাইব্রিড ল্যাঙ্গুয়েজ আসতেছে, যেমন জাভাস্ক্রিপ্টই চেঞ্জ হচ্ছে পাইথনের উপরে নির্ভর করে। পাইথনের পাইথনের উপরে ভিত্তি করে অ্যাপল তাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আনছে স্ক্রিপ্ট। তারপরে গুগল আনছিল কটলিন। ইভেন এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে জনক গুইডো ভ্যান রোসাম, উনি 2005 সাল থেকে 2010 সাল পর্যন্ত উনি নিজে গুগলে জব করছিলেন। আর উনি হচ্ছে লাইক মডার্ন ডে সেন্ট, মানে সাধু পুরুষ বা দরবেশের মতো। উনি কোনো সময় হায়ার পোস্টে জব এগুলা খোঁজেন নাই। উনি সবসময় নিজেকে প্রবলেম সলভার, ওপেন সোর্স মুভমেন্টের একজন টর্চ বেয়ারার এই সব বলে আসছেন। ইভেন এখনো উনি গুগলের জবটা উনি ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দিয়ে আবার ড্রপবক্সে জয়েন করছেন। ড্রপবক্স থেকেও গত বছর রিটায়ার্ড হয়েছেন। এখন মাইক্রোসফট অফার করতে তাকে যে অপারেশনাল ম্যানেজারিয়াল পোস্টে আসেন। তো উনি বললেন যে এই মুহূর্তে আমি শুধু নিজেকে প্রবলেম সলভার হিসেবে দাবি করার মতো পোস্ট চাই, এছাড়া আমার আর কোনো চাওয়া নাই। তো মানুষের হচ্ছে কি বলে, ডেডিকেশন লেভেল কোথায় গেলে এই পরিমাণ মনোভাব? তো গুইডো ভ্যান রোসামের এমআইটিতে একটা পাইথনের উপরে একটা ইয়ে আছে, যেটা তোমরা ইউটিউবে পাবা। সেখানেও দেখতে পারবো যে কি চমৎকার ভাবে উনি কথা বলতেছেন। ওনার বয়স যে এত হয়ে গেছে, তবুও উনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরেই আছেন। দ্যাট মিনস উনি প্রতিনিয়ত পুশ করে যাচ্ছেন। আমরা সবাই কাজ করতেছি যে 50-60 বছর পরে যাতে আর কোনো কাজ না করা লাগে, এই চিন্তায়। এখন আর বয়স তো আলহামদুলিল্লাহ যা হয়ে গেছে, তাও উনি কাজ করতেছে। এই যে এই লোক হচ্ছে মন্টি পাইথন, ওনার নামে এই পাইথন আসছে। ওকে, নাও ডিজায়ার্ড ক্যারিয়ার টপিক। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ হয় কিসের? ওয়েব ডেভেলপমেন্ট, ইআরপি সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। এর মধ্য থেকে কিছু কিছু কাজ অলরেডি বিলুপ্ত হয়ে গেছে। তোমরা ব্যাংক গুলাতে যাবা, ব্যাংক গুলাতে হচ্ছে সবচেয়ে বেশি ট্রানজাকশনাল সফটওয়্যার তৈরি হয়।
ওই মডিউল হ্যাঁ, ওই মডিউল দিয়ে ওই JWT সুইং কম্পোনেন্ট, ওই সুইং কম্পোনেন্ট দিয়ে আগের ওই ব্যাংকের সফটওয়্যার গুলো তৈরি করা হতো। এখন কি হয়েছে, ওই সুইং কম্পোনেন্টে কাজগুলো না করাইয়া ওই সেম প্রজেক্ট গুলোই ওয়েব ডেভেলপমেন্টে করায় নেওয়া হচ্ছে। কারণটা হচ্ছে কি, ওয়েব ডেভেলপমেন্টে যদি প্রজেক্ট করা হয় এগুলা খুব ইজিলি মেইনটেনেবল। একটা জায়গা থেকে তুমি কোড করে বা প্রজেক্ট করে ডিপ্লয় করলা আপডেট হিসেবে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ওই আপডেট প্যাকেজটা লাইভে নিয়ে নিল। কিন্তু ওই যদি জাভার ওই JWT সুইং কম্পোনেন্টে নাও, সমস্যা হচ্ছে তোমার ওই প্যাকেজ হিসেবে প্রত্যেকটা পিসিতে পাঠায় দিতে হবে এবং সেটাকে তার ইনস্টল করতে হবে, লাইক আমাদের মোবাইল অ্যাপের মতো। স্যার এই কারণে হ্যাঁ জাভা যে সুইং সুইং ইয়েকে যে করা আছে দুই মডেল হ্যাঁ গ্রাফিক্যাল ইন্টারফেস এটা পাবলিক করা যায় না যে আমাদের ইন্টারনেট ভিত্তিক। আমি তো স্যার ডেস্কটপ বেজ একটা সফটওয়্যার করছিলাম, কিন্তু আমাদের ওয়েব ডিজাইনে যখন করি ওয়েব ডেভেলপমেন্টে এরকম কি জাভা দিয়ে করা যায় না? যদি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের যে কাজটা করছো এটা ওয়েবের মতো এতটা রিলায়েবল না। এই খেয়াল করে দেখছো কিনা, ওই যে একটা টার্ম আছে না, মোবাইল রেসপন্সিভ। এটা তো ওয়েবে। হ্যাঁ, ওয়েবে এটা কিন্তু তুমি ওই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা সুইং কম্পোনেন্ট দিয়ে ওইটা করতে পারতেছো না। ওটা যদি আলাদা একটা, তুমি একটা স্ক্রিনে ডেভেলপ ডিজাইন করছো, বাটন বা ব্যাকগ্রাউন্ড গুলা দিছো, তুমি আরেকটা স্ক্রিন সাইজে নিচ্ছ, জাস্ট দেখবা যে তোমার ডিজাইনটা ভেঙে গেছে। কিন্তু ওয়েবে তো এই প্রবলেম গুলা নাই, ডিজাইন ইস্যু হয় না। তুমি ইচ্ছা করলেই একটা কোড জাস্ট 3টা স্ক্রিন সাইজের নামে CSS লিখে দিলা, জাস্ট সিম্পল। তো এই কারণে এই ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন এখন আর তেমন তৈরি হয় না, কারণ এগুলার কস্টিং বেশি। লাইক আমাদের যে ব্যানার ডিজাইন করি, এখন কি করি আমরা, ফটোশপে ডিজাইন করি, নিয়ে পল্টন থেকে প্রিন্ট করে নিয়ে আসি। কেউ কি হাতে লেখা আর্টিস্টের এখন আর তেমন কেউ দেখো যে দেওয়ালে আইসা লিখে, আছে হয়তো বা হাতে গোনা, কিন্তু তারা তাদের অস্তিত্ব সংকটের মুখে, সেই জন্য ওরা কি করতেছে, গ্রাফিক্স ডিজাইনের কোর্স করে নিজেরা গলির মোড়ে চিপায় চাপায় ফটোশপ ইলাস্ট্রেটরের দোকান দিয়ে দিচ্ছে। ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট, ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট হায়ার ফর ইউর ক্যারিয়ার। তো পাইথন দিয়ে কি করা যাচ্ছে, যে কারণে আইটি ওয়ার্ল্ডে বর্তমানে একটা হাইপার টপিকের নাম পাইথন। একটু দেখি আমরা। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন, ডেস্কটপ বেস, মোবাইল বেস, দুইটাই করা যাচ্ছে। ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন করার জন্য আমরা টিকেইন্টার, কিভি, কিউটি এইগুলা লাইব্রেরি ব্যবহার করতে পারি। সেম জিনিসগুলা দিয়ে আমরা মোবাইলের জন্য অ্যাপ তৈরি করতে পারি। সেটা হতে পারে অ্যান্ড্রয়েড, হতে পারে iOS। বাট এটা রিকমেন্ডেড না যে তুমি পাইথন দিয়ে iOS বা অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ তৈরি করো, কারণ প্লে স্টোর বা অ্যাপ স্টোর সাপোর্ট করবে না। ওদের স্ট্রিক্টলি রুল আছে যে আইফোনের যে অ্যাপ স্টোর, সে iOS এর জন্য ওই সুইচ আর অবজেক্টিভ সি ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজের হাইব্রিড অ্যাপ সে সাপোর্ট করে না। আর অ্যাজ ওয়েল এজ অ্যান্ড্রয়েডে মোটামুটি সেম রুল, বাট মাঝে মাঝে তুমি ওইটা নিজেদের এন্টারপ্রাইজ বা নিজেদের অফিসের জন্য যদি অ্যাপ তৈরি করো, সেই ক্ষেত্রে তুমি ওইটা একটা বাইপাস করে ওই স্টোরে না দিয়ে ওইটা রান করাইতে পারবা, বাট অ্যাপলের স্টোরের জন্য কখনো এটা পারবা না। তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। বর্তমান বিশ্বে ওয়েব ডেভেলপমেন্টের যে কয়েকটা ফার্স্ট চয়েসের ফ্রেমওয়ার্ক থাকে, পিএইচপির জন্য লারাভেল, পাইথনের জন্য জ্যাঙ্গো,
তারপরে হচ্ছে জাভার হচ্ছে স্প্রিং, রুবির হচ্ছে রুবি অন রেইলস। এর মধ্যে খুব বড় বড় কিছু কোম্পানি পাইথনের জ্যাঙ্গোটা ব্যবহার করে, লাইক গুগলের সার্ভার সাইডের অনেকগুলা কাজ এই জ্যাঙ্গোতে করা হয়। তারপর হচ্ছে নাসা, ইনস্টাগ্রাম, কোর্সের জন্য সবচেয়ে বড় একটা সাইট হচ্ছে udemy.com, ওইটাও জ্যাঙ্গোতে করা। তারপরে আসতেছে কি সবচেয়ে হট টপিক, ডাটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডাটা মাইনিং, ডেভঅপস, এন্ড দ্য লিস্ট ক্যান গো অন। মূলত ওয়েব ডেভেলপার আর অ্যাপ্লিকেশন ডেভেলপারের জন্য কেউ পাইথন শিখে না। আমি যতটুকু এখনো পর্যন্ত অ্যানালাইসিস এবং ডাটা কালেক্ট করা আছে, ম্যাক্সিমাম হচ্ছে ডাটা সায়েন্সের জন্য এটা রিলায়েবল। এত পরিমাণ লাইব্রেরি সাপোর্ট পাবা ডাটা সায়েন্সের জন্য অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এত সাপোর্ট পাবা না। See, there's a question, not question, like this is the present situation. So why Python? সবাই একটা জিনিস জিজ্ঞাসা করতেছে যে পাইথন কি, আমিও তাই জিজ্ঞাসা করতেছি যে পাইথনটাই কেন, পাইথনটাকেই কি জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে চুজ করতেছে। আমার আনসার হচ্ছে why not. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আর টুলস অনলি। তুমি কি টপিকে কাজ করবে, ওই যে প্রিভিয়াস স্লাইডে যাই, দেখো হচ্ছে টপিক আছে, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এআই, এমএল, ডিএম, এইগুলা হচ্ছে তোমার টপিক। ক্যারিয়ার হচ্ছে এগুলার উপরে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে টুল। তুমি সেম কাজ সিতেও করতে পারো, সি প্লাস প্লাসেও করতে পারো, জাভাতে করতে পারো, ইভেন জাভাস্ক্রিপ্টেও এখন মেশিন লার্নিং এর কিছু কিছু লাইব্রেরি তৈরি হয়েছে। বাট তুমি অবশ্যই ক্যারিয়ারে একটু চেষ্টা করবা যে কঠিন তোমার টপিক, টুলগুলো যাতে কঠিন না হয়, টুলগুলো যাতে সিম্পল হয়। তুমি একটা নাট খোলার জন্য যদি একটা রেঞ্জ ব্যবহার না করে আরো কমপ্লিকেটেড কিছু, যেমন কি থাকে, তুমি অনেকক্ষণ ধরে হাতুড়ি দিয়া পিছনের গোড়া থেকে বাড়ি মারলা, দেখা গেছে যে নাট খুলে আসার বদলে ভাঙ্গে আসতেছে। এই কঠিন জিনিসগুলো না করে একটু সিম্পলি যাতে তোমার ক্যারিয়ারটা গড়ে, একটু সিম্পল কিছু টুল ইউজ করে যদি তুমি বেশি রেজাল্ট পাও, এটা তোমার ক্যারিয়ার এবং সিচুয়েশনটাকে ইজি করে দিবে। এবং দ্যাটস হোয়াই মাই ফ্রেন্ড, পাইথন ইজ কাম ফর দিস। এখন তোমার হার্ডওয়্যার ক্যাপাবিলিটি নিয়ে চিন্তা করতে হবে না। তোমার একটা মেশিন লার্নিং প্রজেক্টে কাজ করতে গেলে তোমাকে অবশ্যই 8 GB থেকে 16 GB প্লাস র্যাম, একটা গ্রাফিক্স কার্ড, একটা প্রসেসর যেখানে কমপক্ষে ডুয়েল কোর থাকবে, এরকম প্রসেসর দেওয়া হবে, এইরকম একটা পিসি তোমাকে দেওয়া হবে। তো তোমার ওই হার্ডওয়্যার নিয়ে তো চিন্তা করার বা মেমোরি ম্যানেজমেন্ট নিয়ে তো বেশি চিন্তা করার প্রয়োজন নাই। তো এই সব কারণে পাইথনের মতো হাই লেভেল আরো কিছু ল্যাঙ্গুয়েজ আসছে, কিন্তু এগুলার বেস পাইথনেই। এই ল্যাঙ্গুয়েজ গুলা তাই এখন জনপ্রিয় হচ্ছে। তো ইফ ইউ ক্যান অ্যাডাপ্ট ওয়ান, you will be adapt many of them. Anybody can write codes in Python. It is easy to adapt syntax and rules so quick. That's why Python programmers can write large projects in a small amount of code. আমি আমার ভার্সিটি লাইফে যখন কম্পাইলার ডিজাইন করার আগেই তো সি আর সি প্লাস প্লাসটা শেষ হয়ে যায়, তাই না? তো আমি তখনও কোড করে গেছি, প্রবলেমও সলভ করে গেছি, বাট আই ক্যান নট গেট অ্যাটাচ উইথ ইট। আমার তখনও চিন্তা হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ক্যারিয়ার করবো। কিন্তু বিলিভ মি, যখন আমি পাইথন শেখা শুরু করছি, আই জাস্ট
get fall in love with it. এখনো আমার কাছে ওইরকমই একটা ওই ফিলিং কাজ করে। তো এই কারণে যে আমি খুব কমপ্লিকেটেড ব্যাপার, আমি ওই ইউরিতে কিছু প্রবলেম সলভ করছি। তো সলিউশন করার পরে আমি দেখলাম যে সিতে কিরকম, জাভায় কিরকম। তো সেম প্রবলেমটা দেখলাম যে ওরা সলভ করছে 8 লাইন 10 লাইন কোড লিখছে, আমি লিখলাম 2 লাইন বা 3 লাইনের কোড। আমাকে অবশ্যই চিন্তা করার সময় বেশি দিতে, কোড লিখতে হয়েছে কম সময়ে। তো এটাই হচ্ছে লাইফের একটা ফানি থিং, যে তুমি ওই একটা ট্রল দেখো না যে জাভাও তো দিনে 18 ঘন্টা কাজ করে। 18 ঘন্টা কাজ করে কি হবে যদি ওই সিংহের মতো 1 ঘন্টায় শিকার পাওয়া যায়। তো উই উইল গোয়িং টু স্টার্ট। প্রথমে আমরা python.org তে যাচ্ছি। Python website which is containing its documentation and the setup files of all versions. স্যার আমাদের তো 2.3 ইনস্টল করা আছে কমিউনিটি ভার্সন, আমাদের কি আপডেট ভার্সনটা ইনস্টল করা লাগবে? হ্যাঁ, 2.3 হচ্ছে তোমার, তুমি কি লিনাক্স ইউজ করতেছো? উইন্ডোজ। আচ্ছা, উইন্ডোজের 2 ভার্সনটা এখনো পর্যন্ত রিলিজে গেলে দেখবা পাইথন অফিসিয়ালি 2 ভার্সনটা আর সাপোর্ট দিচ্ছে না। এটা ভার্সন অলরেডি ওরা ওদের পেজ থেকেও সরায় দেওয়ার প্ল্যান আছে, যে 2.7 যে ভার্সনটা এটা অলরেডি মানে এন্ড অফ লাইফ হয়ে গেছে, এটা আর মেইনটেনেন্স হবে না। এখন তোমাকে অবশ্যই 3.6 এর উপরে যে কোনো একটা ভার্সন চুজ করতে হবে। এমন না যে তুমি ওইগুলাতে কোড করতে পারবে না, বাট ইউ হ্যাভ টু লার্ন দ্য আপডেট থিং। তো আমরা 3.9 ভার্সনটা ইউজ করব, যেটা লেটেস্ট। তো 3.9.2 এটা রিলিজ ভার্সনে গেলাম। এখানে যে মেজর চেঞ্জেস আসছে সেগুলো এখানে দেখতে পারবা। আর এইখানে হচ্ছে ইনস্টলেশনের সময় দেখবা যে কেউ যদি ম্যাক ওএস ব্যবহার করে থাকো তাহলে ম্যাক ওএস এর ইনস্টলার আছে। উবুন্টুর জন্য ইনস্টলারটা প্রয়োজন নাই, ওইটা হচ্ছে কেউ যদি উবুন্টু থেকে ইনস্টল করে সে এমনিতেই পাইথন বিল্ট ইন ফ্রি ভার্সনটাই পেয়ে যায়। আর এখানে হচ্ছে উইন্ডোজ ইনস্টলার দেখো 32 বিট আর 64 বিট আলাদা আলাদা। 64 বিটটা আমাকে রিকমেন্ডেড দিচ্ছে এই কারণে যে আমার অপারেটিং সিস্টেমটা 64 বিট। তো কারো যদি 32 বিট থাকে তাহলে ওই 32 বিটটা ডাউনলোড করে নেবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে ইনস্টলেশনে চলে যাচ্ছি। এই যে পাইথন 3.9.2। হ্যাঁ হ্যাঁ, আমি এটা অবশ্যই প্রোভাইড করবো, ডোন্ট ওয়ারি।
তার লিংকটা স্যার একটু চ্যাট বক্সে দিয়ে দেন, আমরা ইনস্টল করে ইনস্টল দিচ্ছি। নাও এর পরিবর্তে আমি হ্যাঁ 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 ওকে ওকে অনেক দেরি হয়ে গেল না। যে আমি একদম ওই পেজের লিঙ্কটাই প্রোভাইড করলাম। স্যার লেটেস্ট মডেল 3.9। হ্যাঁ হ্যাঁ এই বয়সে ওনারা বিয়ে করবে কি দুটো বাচ্চা হইবে দেখো অ্যাড পাইথন 3.9 টু 5 ঠিক আছে এটাতে দিয়ে দেই রমজান আলী রুবেল দিচ্ছেন তুমি একটু মিউট করো অথবা যারা যারা একটু কথা বলতেছে একটু মিউট করে রাখো। ওকে তো অ্যাড টু পাইথন 3.9 টু 5 এটাতে দিলে আমার 2-3টা স্টেপ কাজ কম করতে হবে। আমি আসলে একটু যেহেতু তোমাদের স্ক্র্যাচ থেকে দেখাচ্ছি আমি এই চেকবক্সটা দিলাম না। যে দুটা কাজ করা লাগবে সেই কাজগুলো তোমাদেরকে দেখালে আমার মনে হয় ফিউচারে তোমরা আর এই প্রবলেম ফেস করবে না। তো এইগুলা সবগুলাই থাকুক। ইনস্টল ফর অল ইউজার দিলেও পারো না দিলেও পারো। এই যে এইখানে হচ্ছে যে ফাইল লোকেশনটা কোথায় ইনস্টল হবে আমি সবসময় এটা ওই সি ড্রাইভেই রাখি, অন্য কোনো রুট বা ব্রাঞ্চ ফোল্ডারে রাখি না তেমন একটা, হাতের কাছে পাওয়া যায় আর কি। এটা ইনস্টল দিলাম, বেশিক্ষণ লাগবে না ইনস্টল করতে। আমার এখানে ইনস্টল দেওয়া ছিল, আমি তোমাদেরকে দেখানোর জন্য আনইনস্টল করে দিচ্ছি। এই যে এখানে পাইথন 39 একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। ইনস্টলেশনটা কমপ্লিট হলে আমরা ওই ফোল্ডারে আবার ঢুকবো। ফার্স্ট ডে তাই সবাই একটু লেট করে আসতো বুঝতে পারছি, বাট নেক্সটে এইভাবে আর লেট করে আইসো না, তোমাদেরই লস, আমার কোনো অসুবিধা না আর কি। আচ্ছা, সেটআপ ওয়াজ সাকসেসফুল। ক্লাস হবে জানিস? আচ্ছা, এই যে দেখো আমরা এখন আমরা যেটা করব, পাথ ভেরিয়েবল হিসেবে বা এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসেবে পাইথনকে সেট করব। সরি, ম্যানেজ প্রপার্টিজে যেতে হবে।
এই যে এখানে হচ্ছে প্রপার্টিজে যে অ্যাডভান্স সিস্টেম সেটিং, তারপরে এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এই যে এখানে হচ্ছে পাথে আমি নিউ দিলাম বা এডিট করতে পারি। এখানে নিউ দিয়ে পাইথন 39 এই লোকেশনটা কপি করে এখানে পেস্ট করে দেই। তারপর আরেকটা লাগবে, এবার আমরা যাব স্ক্রিপ্ট ফোল্ডারে। স্যার এই পাথটা কেন তৈরি করবো? এক্স্যাক্টলি বলতেছি। এটা আপাতত রাখলাম, ওকে করলাম না। এখন আমি গেলাম আমার টার্মিনাল অথবা শেল অথবা সিএমডি তে। আমি উইন্ডোজে পাওয়ার শেলটা ইউজ করি। পাওয়ার শেলটা কাইন্ড অফ লিনাক্সের টার্মিনালের মতোই, বাট ওইটা ইউনিক্স বেস আর কি। এইখানে এই যে দেখো পাইথন আমি লিখবো, এখানে হচ্ছে আমার এটা যেটা চলে আসছে এটা পাইথন, ওই অন্যটা চলে আসছে, মানে এখন যেটা ইনস্টল দিচ্ছে এটা আসে নাই। আমার একটা অন্য এনভায়রনমেন্ট আছে অ্যানাকোন্ডার, ওইখান থেকে পাইথন ওইটা পেয়ে নিচ্ছে, কিন্তু আমি এখন যেই পাইথনটা ইনস্টল দিলাম সেটা কিন্তু এখানে পাই নাই। আমার এটা এই যে এখানে দেখো ভার্সন, ফন্ট সাইজ বড় না করলে দেখবে না। এই দেখো এখানে পাইথন 3.8.5 ভার্সনটা পাইছে। আমি এখন ইনস্টল দিলাম কত, 3.9.2। দ্যাট মিন্স আমার পাথে বা এনভায়রনমেন্টে এখনো পাইথন পায় নাই। এটাকে পাওয়ানোর জন্য আমি এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলটাকে সেট করতেছি। আর এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করার সুফল তোমরা পরবর্তীতে প্রত্যেক ধাপে ধাপে পাবা। এই যে এটা ওকে দিলাম, এবার দেখি এবার হয়ে গেছে। নিউ একটা পাথ নেই, আগের পাথের সাথে ক্র্যাশ করতে হয়তো। এই যে দেখো এখন ভার্সন কত আসছে, 3.9.2, যেটা আমি মাত্র ইনস্টল করলাম। দ্যাট মিন্স আওয়ার ইনস্টল পাইথন ইজ রেডি টু গো। এখন প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই কম্পাইলারের সাথে কিন্তু কোড লেখার কিছু দেওয়া থাকে না। সেটা হইতে পারে আমাদের সি, হইতে পারে জাভা। এগুলা কোড লেখার জন্য কি তৈরি করা হয়, থার্ড পার্টি এডিটর অথবা আইডি দেওয়া হয়, যেটাতে ওই কম্পাইলারটা ইউজ করে আমরা কোড বিল্ড করতে পারি, রান করতে পারি। পাইথনে অবশ্য বিল্ট ইন একটা ওই কি বলে
এডিটর বা আইডি দিয়ে দেওয়া আছে পাইথনের ভাষায়, এটাকে বলা হয় আইডিএলই। আইডিই এর পূর্ণরূপ কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আর আইডিএলই এর পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এন্ড লার্নিং এনভায়রনমেন্ট। এই যে আমরা দেখি এখানে ইনস্টলড একটা ফোল্ডার পাবা, এই যে পাইথন 3.9, এখানে হচ্ছে আইডিএলই মেইন টার্মিনাল। আমরা আইডিএলই ওপেন করলাম। এখানে বিল্ট ইন মানে স্টার্টআপে পাইথনের টার্মিনালটা ওপেন হচ্ছে। আচ্ছা, এখন আইডিয়ালিটা অনেকটা না পুরাটাই নোটপ্যাডের মতো দেখতে, একদম সাদা মাটা খরখরে কোড লেখে, মজা তেমন একটা পাওয়াই না। প্রবলেম সলভিং বা প্রজেক্ট করতে গেলে আইডিয়ালিতে মানে প্রশ্নই আসে না, এরকম একটা সিচুয়েশন। তো আমরা কি করব, কোন একটা থার্ড পার্টি টেক্সট এডিটর ইউজ করতে পারি। টেক্সট এডিটর গুলা খুব লাইট হয়, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট। বিএস কোডটা আমি প্রেফার করি অ্যাজ ইউজুয়াল। আমি নিজে প্রজেক্ট করার জন্য বিএস কোডটা ইউজ করি। অ্যাটমটা কেন জানি আমার কাছে একটু স্লো মনে হয়। তো যদিও ভিএস কোড আর অ্যাটম দুইটাই জাভাস্ক্রিপ্টে তৈরি করা, অথবা আমরা ইচ্ছা করলে আইডি ইউজ করতে পারি, যেমন পাইচার্ম, মাইক্রোসফটের ভিজুয়াল স্টুডিও, অথবা জাভার জন্য যেটা ব্যবহার করি নেটবিন, এগুলোতেও আমরা পাইথন কোড ব্লকে করা যাবে করে। হ্যাঁ, কোড ব্লকে হচ্ছে কি, কোড ব্লকে করলে ওই ইয়ার মতোই হবে, নোটপ্যাডের মতোই। তুমি কোড লিখতে পারবা, কোড লেখার পরে হচ্ছে তোমাকে রান করতে হবে টার্মিনাল থেকে। কিন্তু পাইথন, ভিজুয়াল স্টুডিও, নেটবিনস এগুলাতে হচ্ছে একদম এনভায়রনমেন্ট থাকে। আর ভিএস কোড, অ্যাটম এগুলাতে ওই পাইথনকে টার্মিনাল হিসেবে অ্যাড করে নেওয়া হয়। স্যার আমি কি পাইচার্ম কমিউনিটি যেটা আছে ওটাতে কি রান করতে পারবো? হ্যাঁ, করতে পারবো। আমি যতটুকু শুনছিলাম, নর্দার্ন ইউনিভার্সিটি জেডব্রেন্স এর সাথে একটা এগ্রিমেন্টে আসছে। তোমরা একটু স্যারের সাথে কথা বলে দেখো তো, যে জেডব্রেন্স এর সাথে যে স্টুডেন্ট অ্যাকাউন্টটা করা হয়, এটা তোমরা কেপেবল আছো কিনা। ওটা কি ফ্রি নাকি পে করতে হয় স্যার? একদম না, ওইটা ফ্রি। এমনিতে জেডব্রেন্স এর যে আইডি গুলা ওইগুলা পেইড। এগুলা খুব অসাম আইডি। আমি পাইথনটা ইউজ করছি, পাইথনটা খুবই অসাম একটা আইডি। বাট প্রিমিয়াম ভার্সনটা স্টুডেন্টরা যদি অ্যাপ্লাই করে তাহলে ওরা 2 বছর 3 বছর বা স্টুডেন্টশিপ যতদিন থাকে ততদিন ওরা ওটা অ্যাকসেপ্ট করে। এখন আমার জানা মতে নর্দার্ন ইউনিভার্সিটি জেডব্রেন্স এর সাথে একটা এগ্রিমেন্টে আছে। তো তোমরা একটু দোহা স্যারকে একটু আস্ক করো যে আমাদের এই কোর্সটা আমরা পাইচার্মে করতে পারবো কিনা, বা এখন থেকে আমাদেরকে ওই জেডব্রেন্স এর অ্যাকাউন্ট আপনারা প্রোভাইড করবেন কিনা। তারপরে স্যার দেখো কি বলে। জি স্যার। স্যার আমার পাইচার্ম কমিউনিটিটা মানে ইনস্টল আছে অলরেডি, সো আমি কি এটা ইনস্টল করতে হইব নাকি ওটাতে রান করতে পারবো? ওটাতে করতে পারবা, বাট আমি চাই যে তোমরা যেহেতু বিগিনিং লেভেলে আসো বা বিগিনার লেভেলে আসো, তোমরা সাবলাইম টেক্সট অথবা ভিএস কোড দুইটার একটা ইউজ করো। Okay, it sir. will it will consume less memory than your PyCharm or Visual Studio, and they are much faster. স্যার সাবলাইম টেক্সটটা অনেক ফাস্ট, মোটামুটি অনেক ভালো। হ্যাঁ, সাবলাইম টেক্সট তো অনেক আগে। সাবলাইম টেক্সটার মজার ব্যাপার হচ্ছে সাবলাইম টেক্সটটা পাইথনে তৈরি। আগের ভার্সন গুলো সি প্লাস প্লাসে তৈরি থাকতো। তো পরবর্তীতে যেগুলো আসছে সেগুলো, সরি, আগের ভার্সন গুলো জাভায় তৈরি থাকতো। তারপরে পাইথন 3 তে আসার পরে ওই সাবলাইম টেক্সট পাইথনে মুভ করছে। আর ভিএস কোড আর অ্যাটম হচ্ছে জাভাস্ক্রিপ্টের ইলেকট্রন জেএস এ তৈরি করা।
স্যার যে কোনো একটাতে করলেই তো হইলো, তাই না? হ্যাঁ, সব মনে হয় একই। মানে প্রথমে যেটা করবা, কোড wherever you write রান করবা টার্মিনাল থেকে, দ্যাটস দ্য বেস্ট প্র্যাকটিস অফ yours. স্যার আমি কোডব্লক আর ভিজুয়াল স্টুডিও দুইটা ইউজ করি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ভিজুয়াল স্টুডিওটাই ভিজুয়াল বেটার হবে। স্টুডিওটা ইউজ করতে পারো। মানে ভিজুয়াল স্টুডিও কি ভিজুয়াল স্টুডিও কোড নাকি ভিজুয়াল স্টুডিও? স্যার ভিজুয়াল স্টুডিও। এর ভিজুয়াল স্টুডিও কোড হতে হবে। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোডটা বেটার। ওটা হচ্ছে ভিজুয়াল কোড। স্যার ভিজুয়াল স্টুডিও হচ্ছে আইডি তো অনেক স্যার হেভি। আপনার এখানে যে আইকনটা দেখতে পাচ্ছি মাইক্রোসফট এডজ এর পাশে, ওইটা স্যার হ্যাঁ, এই ভিএস কি নাম হয়? জি স্যার, জি স্যার। স্যার কোড এবং আইডি দুটোর মধ্যে পার্থক্য কি? ভিএস কোড হচ্ছে তোমার এডিটর টাইপ, আর ভিএস কোডকে মিড লেভেলের একটা আইডিও বলা যায়, কারণ এখানে এই আইডির অনেক কম্পোনেন্ট আছে, বাট ইটস নট এ হেভি আইডি। কিন্তু ভিজুয়াল স্টুডিও, নেটবিনস, পাইথন এগুলা একদম হেভি আইডি, কারণ এখানে একদম কোড কম্পাইল বিল্ড করার যাবতীয় কম্পোনেন্ট দেওয়া আছে। ইউ ডোন্ট হ্যাভ টু গো ইন টার্মিনাল, রাইট কমান্ড টু বিল্ড অর রান দ্যাট। তোমাকে পাইথন আর ভিজুয়াল স্টুডিও ওই সবকিছু প্রোভাইড করে দিচ্ছে, যেগুলা ভিএস কোড অথবা অ্যাটমে তুমি আলাদা আলাদা করে রান করতেছো। যেমন ভিএস কোড অথবা সাবলাইম টেক্সটে তুমি যখন কোড রান করো, হতে পারে পিএইচপি, হতে পারে জাভাস্ক্রিপ্ট, হতে পারে পাইথন, তোমাকে কোথায় আসতে হচ্ছে? টার্মিনালে আসতে হচ্ছে। টার্মিনালে আইসা কোডটা কম্পাইল বা রান করে তারপরে আউটপুট দেখতে হচ্ছে। তারপরে সেখান থেকে তুমি আবার ফিক্স করার জন্য আবার এডিটরে যাচ্ছ। তো গ্যাপ হচ্ছে, যদিও প্রোগ্রামারদের কাছে এই জিনিসটা বেটার, রিলায়েবল, কিন্তু আইডি যখন ইউজ করি তখন আমাকে মেক শিওর করতে হবে আমি একটা ফাস্ট পিসি ইউজ করতেছি। যেমন পাইচাম বা ভিজুয়াল স্টুডিও যদি আমি রান করি, আমার অবশ্যই পিসিতে 4 জিবি না, আমার মতে 8 জিবি র্যাম থাকা দরকার পিসিতে। আর পিসিতে হার্ড ডিস্ক না থেকে যদি এসএসডি থাকে, আর এসএসডি তে যদি এই দুইটা সফটওয়্যার ইনস্টল করা থাকে, তাহলে আমার মনে হয় এগুলো ফাস্ট কাজ করে। এখন যে হচ্ছে তোমার ভিজুয়াল স্টুডিও আর কোডব্লক ইউজ করতেছো, আমি জানি না তোমার পিসির কনফিগারেশন কি, বাট আই থিংক, আমি প্রেডিকশন করছি তোমার স্যার 4 GB মোটামুটি RAM, একটা ভালো পিসি আছে। 4 জিবি র্যামে তোমার স্লো হওয়ার কথা। ভিজুয়াল স্টুডিও কি একদম লেটেস্ট ভার্সন? তোমার একদম লেটেস্ট ভার্সন Visual ইউজ Studio করতেছো Code। নাকি? আচ্ছা, যদি স্যার ভিজুয়াল latest টাই, স্টুডিও ইউজ করো, কোড ইউজ করলে তো তোমার 1 জিবি বা 2 জিবি র্যামে এনাফ। ওইটা মাত্র কয়েক মেগাবাইট বা 400-500 মেগাবাইটের মতো জায়গা নেয়। কিন্তু যদি একদম মাইক্রোসফটের যেটা ভিজুয়াল স্টুডিও, একদম মানে হাই লেভেলের একটা আইডি, ওইটাতে কোড করা অনেক ফাস্ট, অনেক বেটার, কিন্তু ওটা অনেক মেমোরি কনজিউমিং। তো অ্যাজ এ প্রোগ্রামার, তুমি যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কাজ করো, তখন তোমার এনভায়রনমেন্টের কথাটাও চিন্তা করতে হবে, যে তুমি কোন এনভায়রনমেন্টে কোড বা প্রজেক্ট করতেছো। এখানে আসি যে পাইথন 2x বা পাইথন ভার্সন 2 আর 3 এর জন্য কি কি ভার্সন বা চেঞ্জ আসতেছে। যেমন পাইথন অফিসিয়ালি এখন থেকে পাইথন 2 ভার্সনের জন্য আর কি বলে আপডেট বা মেইনটেনেন্স সাপোর্ট দিচ্ছে না, তার অফিসিয়ালি এটা অফ করে দিচ্ছে। এখন পাইথন 3 এরও শেষ পর্যায়ে চলে আসছে, সামনের বছর হয়তোবা পাইথন 4 ভার্সন আসবে, কিন্তু পাইথন 3 ভার্সনের স্টেবিলিটি হচ্ছে 2025 সাল পর্যন্ত। এখন এরপরে হয়তোবা ইনক্রিজ করতে পারে, কিন্তু 3 ভার্সনের উপরে বেস করেই পরবর্তী ভার্সনগুলো আসবে। তো ওইগুলাতে কোড লেখার স্টাইলও 3 এর মতোই হবে। তো সেজন্য খুব বেশি চিন্তা করার
কারণ নেই, কিন্তু পাইথন 2 থেকে 3 তে একটা মেজর আপডেট হয়েছে, অনেক মেজর কোড রাইটিং সবকিছুই আপডেট হয়েছে, যেই কারণে 2 থেকে 3 তে সুইচ করতে এখনো অনেকে সময় নিচ্ছে। যেমন সিম্পলি ফাংশন লেখার জন্য যে আমরা বিল্ট ইন ফাংশন গুলো যেগুলো ব্যবহার করব, সবচেয়ে প্রথমে কি ফাংশনটা আসবে? প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশনটা পাইথন 2 তে একরকম ভাবে লিখতে হয়, পাইথন 3 তে আরেক রকম ভাবে লিখতে হয়। এইরকম কিছু মেজর প্রবলেম ছিল এবং এখনো আছে। সেই কারণে পাইথন 2 এর যারা ডেভেলপার তারা 3 তে আসছে, এবং পাইথন 2 এর যে লাইব্রেরি গুলা সেগুলা 3 তে আসতে একটু লেট হয়েছে, বাট এখন সেগুলো সবই কনভার্ট হয়ে গেছে। তো আজকে আমরা অ্যাজ এ ফার্স্ট স্টেপ আমরা দেখব যে প্রোগ্রামিং এর প্যারাডাইমটা আসলে কিভাবে কাজ করতেছে। প্যারাডাইম শিফট মানে তো একটা টার্ম হচ্ছে আমূল পরিবর্তন। তুমি এট এ টাইম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টার্মিনাল ওয়াইজেও প্রোগ্রাম লিখতে পারতেছো, আবার কম্পাইল হিসেবেও কোড লিখতে পারতেছো। ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে পার্থক্য কি কেউ কি বলবা? কম্পাইলার পুরো কোডকে একসঙ্গে কম্পাইল করে আর ইন্টারপ্রেটার হচ্ছে ভেঙে ভেঙে। আচ্ছা, আর একটু মানে স্ট্যান্ডার্ড ওয়েটা বলি। ইন্টারপ্রেটার যা করে সেটা হচ্ছে লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে, লাইন বাই লাইন। লাইক আমরা যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোডগুলো করে আসছি সেটা হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, যে প্রত্যেকটা লাইনের কমান্ড প্রত্যেকটা লাইনেই শেষ হয়ে যাচ্ছে, তারপরের লাইনেরটা আবার নতুন করে শুরু হচ্ছে। আর কম্পাইলার ল্যাঙ্গুয়েজ কম্পাইল হচ্ছে সিতে আমরা কোড লেখার পরে যখন বিল্ড দেই, সে একদম ইনক্লুড stdio.h থেকে একদম শেষে রিটার্ন 0 পর্যন্ত পুরাটা কোড পড়া শেষ করে তারপরে হচ্ছে লাইন বাই লাইন কোন কোন জায়গায় মিস্টেক বা ইরর আছে বা আউটপুট কি আসছে সেগুলা সে পাবলিশ করে। এইটাই হচ্ছে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ আর কম্পাইলড ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য। মজার ব্যাপার হচ্ছে পাইথনে দুইটা ফিচারই আছে। আমি ফন্ট সাইজটা বড় করে দিই। আচ্ছা, এই মুহূর্তে আমরা যেই এনভায়রনমেন্টে আছি এটা এটা হচ্ছে পাইথনের ইন্টারপ্রেটার। আমি এখন যেটা লিখবো টার্মিনালের মতো বা সিএমডির মতো প্রত্যেকটা লাইনের কোড প্রত্যেকটা লাইনেই এক্সিকিউট হবে। আমরা যখন কোনো একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাই তখন আমরা কি প্রোগ্রামটা প্রথমে রান করি? হ্যালো ওয়ার্ল্ড। আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি। এখানে ওই কি বলে জাভার মতো বা জাভার মতো বিল্ট ইন ফাংশন হচ্ছে প্রিন্ট। হ্যালো ওয়ার্ল্ড, এই যে এখানে আউটপুট চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে আউটপুট। এরকম এখানে আরো কিছু প্রিন্ট করতে পারো। প্রিন্ট যদি নাও করো তবুও সে বাই ডিফল্ট এই স্ট্রিংটাকে প্রিন্ট হিসেবেই নিবে। এই যে same। তো প্যারাডাইমের আরেকটা কথা কি বলছিলাম যে ইন্টারপ্রিটেড পাশাপাশি পাইথন কম্পাইলড ল্যাঙ্গুয়েজও। আমরা কম্পাইলড ল্যাঙ্গুয়েজের জন্য কম্পাইলড মোডে যাওয়ার জন্য আমরা কি করতেছি? আইডিএলই থেকে একটা নিউ ফাইল নিতেছি।
এই যে দেখো নিউ ফাইল নিলাম, কিন্তু নিউ ফাইলের মধ্যে আগের যেই স্টার্টআপের মতো এরকম পাইথন লেখা কিন্তু আসে নাই, সে আমাকে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে। তো আমরা এইখানে প্রথমে কি করতে পারি, ফাইলটা সেভ করে নেই। ফোল্ডার তৈরি করে রাখি, hello world dot py, বা ওটা লেখাও লাগবে না, বাই ডিফল্ট সে এক্সটেনশন অ্যাড করে নিবে। এখানেও সেম, এখন কিন্তু এন্টার দেওয়ার পরেই আমার ওই আউটপুটটা দেখায় দেয় নাই। এটার জন্য আমাকে বিল্ড করতে হবে। বিল্ড করার জন্য আমি যে এখানে রান অপশনে আছে রান মডিউল, অথবা আইডিয়ালি থেকে F5 এ প্রেস করতে পারি। সরি, F5 এ প্রেস করলে আবার রেকর্ডিং এর অপশনের জুম ইন জুম আউট অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এই যে এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড রান হচ্ছে। তো একই সাথে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টার্মিনাল ইউজ করে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজের মুড পেলাম, আবার একটা নতুন ফাইলে যে আমরা ওই কম্পাইলড ল্যাঙ্গুয়েজের মতো প্রজেক্ট রান করতে পারলাম। দ্যাটস দ্য ফান অফ পাইথন। আমরা যদি এটা তো গেল ইন্টারনালি রান হয়ে গেল, আমরা যদি চাই যে থার্ড পার্টি কোনো এডিটর থেকে যদি আমরা রান করতে চাই, ধরো এখানে আমি VS কোড চালু করি। VS কোড ইনস্টল করার জন্য তোমরা যেতে পারো ভিজুয়াল স্টুডিও, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড.com মনে হয় সাইটটার নাম। সেটাও দিয়ে দিচ্ছি, code.visualstudiocode.com। এটাকে দিয়ে দিলাম। ফাইল নিলাম এখানে, সেভ করে নিই। .py সেম এখানেও প্রিন্ট দেখলাম। এখন এই ফাইলটাকে আমরা রান করার জন্য পাওয়ারশেল ওপেন করি। এটা আছে ডকুমেন্টসের পাইথন স্ক্রিপ্টে, তাহলে যাই সিডি পাইথন। এখন দেখো আমি কিভাবে রান করতেছি জিনিসটা। পাইথন, আমার এনভায়রনমেন্ট ভেরিয়েবলের যে পাইথন, এই পাইথন এর আমি যে ফাইলটা রান করতে যাচ্ছি সেই ফাইলের পুরো নাম hello world 2.py। এন্টার দিলাম, এই যে এখানে আউটপুট চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা মূলত আমাদেরকে কি সাপোর্ট দিচ্ছে, ইনস্ট্যান্ট আমি ওই ফোল্ডারে একদম যদি এখানে পাইথন না লিখতাম তাহলে আমার কি করতে হতো, এইখানে পাইথন 39 এই ফোল্ডারে এসে এই যে পাইথন এইটার লোকেশন কপি করে
Python .exe is এই যে এইভাবে পুরাটা লোকেশন আমার কপি পেস্ট করে আইনা তারপরে আমার ফাইলটা রান করতে হইতো। এই কাজটাই যাতে শর্টকাটে হয় সেই জন্যই এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা সেট করা। এটা নট অনলি পাইথন, তোমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করো, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট করার জন্য তোমাকে এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলের পাথ হিসেবে তোমার ওই ল্যাঙ্গুয়েজের যেই কম্পাইলারটা বা লোকেশনটা ওইটাকে সেট করতে হবে। হইতে পারে পিএইচপি, হইতে পারে জাভা, হইতে পারে জাভাস্ক্রিপ্ট, অল রান লাইক দ্যাট। তো একবার জিনিসটা শিখায় দেওয়ার জন্য আমি এই কাজটা করছি। তো আশা করি তোমরা এটা নিজেদের পিসিতে একবার হইলেও করবা। পাস এমনিতেই না দিয়া নিজেরা একবার ট্রাই করো। একবার পারার পরেই আমার মনে হয় এই জিনিসগুলা কখনো ভুলবার না। ইটস ইজিয়ার দেন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আই থিংক। তো আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি, কারণ টাইম এক্সিট হয়ে গেছে আর তোমাদের অনেক